স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে ছেলে সাথে আছে আমি শামীম জাহান। আগাছার কারণে প্রতি বছর প্রায় ৬,০০০ কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে বাংলাদেশে। উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের এক তথ্যে জানা গেছে এই খবর। সুষ্ঠুভাবে আগাছার ব্যবস্থাপনা করা গেলে বছরে ৩০ লাখ থেকে ৪০ লাখ টন ধান বেশি উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ তাই আমরা আলোচনা করব আগাছা ব্যবস্থাপনা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থ ফসল বিভাগের পরিচালক টি.এম. মনজুরুল ইসলাম এবং উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডক্টর মোহাম্মদ হজরত আলী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। প্রতি বছর ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আগাছার পরিমাণও। দেশের বিভিন্ন এলাকায় আবাদি জমিতে প্রায় ৩৫০ প্রকারের আগাছা রয়েছে। উইড সায়েন্স সোসাইটির প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এর ফলে প্রতি বছর নষ্ট হচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকার ফসল। তবে সুষ্ঠুভাবে আগাছা ব্যবস্থাপনা করা গেলে এ ক্ষতির পরিমাণ কমিয়ে এনে ধান উৎপাদন আরও বাড়ানো যাবে বলছেন গবেষকরা। 60,000 মিলিয়ন টাকা প্রতি বছর আগাছা আমাদের ফসলের ক্ষতি করছে। 100% দমন করা সম্ভব নয়, তবে এটাকে এর ক্ষতিটাকে কমিয়ে ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে আনার জন্য আমরা বলি। গবেষণায় দেখা গেছে আগাছার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান, পাট, গম, আলু, পেঁয়াজ সহ নানা ধরনের ফসলের উৎপাদন। তাই আগাছা দমনে সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। কোন ক্রপে কি ধরনের আগাছা হবে এবং কখন আগাছা নিয়ন্ত্রণ করা যাবে, যেমন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে ফার্মারদের এওয়ার করে দেওয়া, এবং কোন ক্রপে কি পরিমাণ লস হবে এটা যদি আমরা ডেমনস্ট্রেশনে দেখাই দিতে পারি ফার্মারদের, তাহলে ফার্মাররা এনকারেজ ফিল করবে এবং দ্রুত সময় মতো আগাছা পরিষ্কার করবে এবং এই বিষয়টি অতি কেয়ারফুল হবে। সরকার থেকে ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আগাছা দমন করার জন্য আমাদের প্রকল্প শুধু একটা প্রকল্প না, যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পতেই বলা হয় আগাছা দমন করতে হবে। তবে আগাছা নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলের গুণগত মান বাড়ানোর বিষয়টিতেও লক্ষ্য রাখার তাগিদ বিশেষজ্ঞদের। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর হজরত আলী, যারা মনজুরুল হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন ডক্টর হজরত আলী আপনার কাছে। উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ থেকে আপনারা আগাছা নিয়ন্ত্রণের জন্য কী ধরনের সচেতনতামূলক কাজ করছেন? উইড সায়েন্স সোসাইটি আমাদের দেশে 2009 এটা প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর সব দেশে উইড সায়েন্স সোসাইটি আছে উন্নত বিশ্বে, আমাদের দেশে আগে ছিল না। এবং আমাদের দেশে আগে ফসল করতে আমরা সাধারণত আগাছা দমনের জন্য শ্রমিক বা হাতে আগাছা দমন করা হইতো। ইদানিং শ্রমিকের অপ্রাপ্যতা হতে আগাছা দমন করার ডিফিকাল্টিস হচ্ছে। আমরা আস্তে আস্তে ওয়েস্টার্ন বিশ্বের মতো আমরা কেমিক্যাল হার্বিসাইড ইউজ করতে যাচ্ছি। তবে আমাদের দেশে এখন বিভিন্ন গবেষণা ইনস্টিটিউশনে অনেক জায়গাতেই আগাছা দমন একটা শাখা করা হচ্ছে, যেখানে তারা আগাছা নিয়ে গবেষণা করেন। আর এখানে একটা সোসাইটি আছে, সোসাইটিতে 300-র বেশি মেম্বার আছেন, সবাই সায়েন্টিস্ট। তারা সবাই যেখানে আছেন সেখানে থেকে আগাছা নিয়ে গবেষণা করতেছেন। ধন্যবাদ জনাব আলী। আমি আপনার ফিরে আসবো। জনাব হাসান, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে উনি যেটা বলছিলেন যে উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ মাত্র 2009 সালে স্থাপিত হয়েছে, অর্থাৎ এই বিষয়টা কি আগাছা বিষয়টা কি একেবারেই অগোচরে রয়েছে, যে কারণে দেশের ফসল এটা যদি দমন করা যায় 30 লক্ষ থেকে 40 লক্ষ টন ধান বেশি উৎপাদন সম্ভব হয়? তাহলে এই জিনিসটা কেন, এটা কি সরকারের নজর কেমন এখানে বেশি? ধন্যবাদ। যেহেতু ফসল আবাদ হচ্ছে, ফসলের জমিতে আগাছা থাকবেই। এখন আগাছা দমন 2009 সাল থেকে যে সোসাইটি হয়েছে, এর আগেও আবাদ হয়েছে, এর আগেও আগাছা দমন করা অবশ্যই হয়েছে। সুতরাং যেদিন থেকে শস্য আবাদ শুরু হয়েছে সেদিন থেকে এই জমিতে আগাছা গজাচ্ছে এবং আগাছা দমনের জন্য যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো মানুষ পূর্ব থেকে করে আসছে। তবে যখন নিবিড়ভাবে চাষ করা হয় তখন কিন্তু আগাছার প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়। আগেকার দিনে মানুষের জনসংখ্যা কম ছিল, আমরা কিন্তু এত চিন্তা ভাবনা করি না। আমাদের কম ফসল হইলেই বা কম উৎপাদন হইলে আমাদের চলতো। কিন্তু এখন যে অবস্থা আছে সেই অবস্থা হচ্ছে আমরা বেশি ফলন চাই। সুতরাং যদি এখানে আগাছা এসে আমাদের খাবার ভাগ বসায়, যে ফলন কমে দেয়, সমস্যা হচ্ছে এইটা। এই জন্যে ইন্টেন্সিভভাবে আগাছা দমন করার জন্য প্রক্রিয়া এটা সোসাইটির মাধ্যমে হোক, যেভাবে মাধ্যমে হোক, এটা প্রক্রিয়া চলছে। এছাড়াও
কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে যত প্রকল্প আছে প্রত্যেক প্রকল্পেই আগাছা দমনের জন্য একটা অংশ ধরা থাকে যে আগাছা দমন করতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে সরকারের দিক থেকে নজর দেওয়া হচ্ছে নজর দেওয়া হচ্ছে। হচ্ছে ধন্যবাদ জনাব মঞ্জুরুল হাসান, আপনার কাছে আমি ফিরে আসবো। মঞ্জুর ইসলাম। মঞ্জুর ইসলাম, দুঃখিত, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এখন এক ধরনের হার্বিসাইডের কথা বলছেন, এক ধরনের ঔষধ আছে, কেমিক্যাল আছে, সেটা দিয়েও আগাছা দমন করা সম্ভব। এটা কি পরিবেশ সম্মত হবে যদি আমরা ঔষধ দিয়ে, কেমিক্যাল দিয়ে আগাছা দমন করি? 2012 সালে প্রায় 4000 মেট্রিক টন আগাছা মানে হার্বিসাইডের দেশে আমদানি করা হয়, যার মূল্য 131 কোটি টাকা। এই এখন এই যে হিসাব আগাছা নাশক আমাদের দেশে আমদানি করা হচ্ছে, আমরা সাধারণত যেগুলি ইনঅর্গানিক ফর পরিবেশ বান্ধব না, আর অর্গানিক ফর মানে একটা পরিবেশ বান্ধব। আগাছা নাশকদের মধ্যে অধিকাংশই অর্গানিক এবং পরিবেশ বান্ধব এবং তাতে পরিবেশের কোনো ক্ষতি করবে না। আচ্ছা, এটা আমাদের বিশ্বাস। আপনার বিশ্বাস। জনাব ইসলাম, আপনার কাছে প্রশ্ন, যেটা এই যে যেগুলো হার্বিসাইড বাইরে থেকে আনা হচ্ছে সেগুলোকে যথাযথ পরীক্ষা করা হচ্ছে কিনা, সেগুলো যথার্থই অর্গানিক কিনা, এবং এটা ফিল্ড লেভেলে আপনারা দেখেছেন কিনা, এর প্রতি কোনো প্রতিক্রিয়া? প্রত্যেকটা হার্বিসাইড এবং পেস্টিসাইড যখন এখানে আমদানি হয় বা আসে, যে নামে আসে সেই নামে কিন্তু থাকে না, পরবর্তীর সময় কমার্শিয়াল নাম প্রচলিত হয়। এটা করার জন্য আমাদের একটা উইং আছে। আপনি কি বলতে চাচ্ছেন যে হার্বিসাইড আসলে একটা ব্র্যান্ড নেম থাকে? থাকতেই পারে, অর্থাৎ বিদেশ থেকে যে নামে আসে তার কেমিক্যাল নামে আসে, এটা যখন পরবর্তী সময় আমার দেশে আসে এই নামটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে কমার্শিয়াল নামে ব্র্যান্ড হয়। এটা করতে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন, আমাদের বিধি আছে, সরকারি বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশন হওয়ার আগে এটা পরীক্ষা হয়, এটা বিড়িতে হয়, বাড়িতে হয়, আর যে সমস্ত জায়গা সম্ভব এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন দেখা যায় যে এটা কার্যকারিতা ভালো, এটা পরিবেশ সম্মত, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফসলের জন্য উপকারী, তখন এটাকে ছাড় দেওয়া হয়। এইভাবে এটা সরাসরি মাঠে হয় না, এটা ল্যাবরেটরিতে হওয়ার পর এটা মাঠে এটা প্রয়োগ হয়। আচ্ছা আচ্ছা, এই সিস্টেম এখনো চালু আছে। ধন্যবাদ জনাব ইসলাম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন, যে আপনাদের সোসাইটি থেকে এই জাতীয় জিনিস কি মনিটরিং করার মতো কোনো ব্যবস্থা আপনাদের নাই, আছে কি? আমাদের সোসাইটিতে মূলত এরকম মনিটরিং করার ব্যবস্থা নাই, তবে আমরা রিসার্চ পারপাসে অনেক সময় ফিল্ডে ফার্মার্স ফিল্ডে গবেষণা করি, ফার্মারদেরকে হাতে কলমে দেখায় দেওয়া হয় যে তা আগাছা থাকলে কি হয়, না থাকলে কি হয়, এভাবে দেখানো হয় কি। ফসলের ক্ষতির হিসাব দেখা যায় ইন অ্যান অ্যাভারেজ 37% থেকে 91% পর্যন্ত বিভিন্ন ফসলের ক্ষতি হয়ে থাকে। সেই জন্য ফার্মারদের অনেক সময় ডেমনস্ট্রেশন প্লট করে বোঝানো হয় যে এইভাবে আমরা আগাছা যদি না দমন করেন তাহলে আপনার ফসলে এই পরিমাণ ক্ষতি হইতে পারে। এক্ষেত্রে ফার্মার্স অনেক সময় শিক্ষা নেয় এবং তারা প্রয়োগ করতে চেষ্টা করে। সোসাইটি থেকে যদি মনিটরিং করার ব্যবস্থা না থাকে, আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এটাই ব্যবস্থা আছে। আমাদের ফিল্ড লেভেলে প্লান্ট প্রোটেকশন ইন্সপেক্টর, এখন উপসহকারী প্লান্ট প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়েছে, এটা আছে। এবং আমরা যে সমস্ত লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করে এগুলো আমরা মনিটরিং করি, তাদের দোকান পরিদর্শন করা হয়, তাদের ওই সমস্যা হয়েছে দেখা হয়, কোনো জায়গায় মিশ্রণ হয়েছে কিনা, ভেজাল হয়েছে দেখার জন্য আমাদের একটা উইং আছে, সেই উইংয়ের মাধ্যমে এটা করা হচ্ছে। সুতরাং এছাড়াও মাঠে যাতে আগাছা মুক্তভাবে প্রয়োগ করার পরে কী পরিমাণ ক্ষতি হতে পারে এটা আমরা করছি। এটা আমাদের প্রক্রিয়া বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে অব্যাহত আছে। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন, হার্বিসাইড বা কেমিক্যাল ওষুধ ছাড়া আর কোনোভাবে আগাছা দমনের উপায় আছে কিনা? একটা তো অবশ্যই আছে, যারা কৃষকরা নিজেরা হাতে হাতে করেন, এর বাইরে আর কোনো কিছু আছে কিনা? হাতে কলমে করা ছাড়া বা কোনো আগাছানাশক ছাড়া আগাছা দমনের আর কোনো উপায় আপাতত নাই। যেক্ষেত্রে যে ফসলটা করা হবে, যে বীজ সংগ্রহ করা হবে, সেইখানে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? যেখানে বীজ রাখা হবে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থাৎ অঙ্কুরে তাকে বিনষ্ট করতে হবে। যখন আগাছাটা ফুল আসবে ওই সময় যদি তাকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে সমূলের ধ্বংসের সম্ভাবনা খুব বেশি থাকে। অথবা যখন ফল আসবে পাকার আগে যখন ধ্বংস করা তখন তার ধ্বংসটা বেশি হবে। এছাড়া আগাছা দমনের কেমিক্যাল
যে উপায়, এছাড়া আরও কিছু উপায় আছে, তবে এই দেশে এটা এখনো প্রচলিত হয় নাই। আচ্ছা। যেমন যন্ত্র আছে, আমরা যখন দুইটা রোর মাঝখানে যন্ত্র আমরা চালাই নিব, তখন এর আগুনের মতো ফুলকি বের হবে, আগুনের ফুলকি যেন বার হবে, আগুনটা ওই আগাছার পাতার উপর যখন পড়বে, ওই পাতাটা পুড়ে যাবে। এমনভাবে ডিস্টেন্স সেট করা হবে যে দুই সারিয়ে মাঝখানে শুধু আগাছাগুলি দমন হবে, ওইটা যাবে। এই পদ্ধতিও আবিষ্কার হয়েছে, তবে এখন পর্যন্ত এটা বাংলাদেশে প্রচলিত হয় না। তো আশা করি আমাদের প্রয়োজনের নিরিখে একসময় এটা আমাদের কাছে চলে আসবে। আমাদের কাছে চলে আসবে। ধন্যবাদ জনাব ইসলাম। আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে কথা বলবো আমরা এখান থেকে। সময় হলে একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে আমাদের সাথে। আজ আমরা কথা বলছি আগাছা ব্যবস্থাপনা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আমাদের সাথে কথা বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থ ফসল বিভাগের পরিচালক কে এম মনজুরুল ইসলাম এবং উইট সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডক্টর মোহাম্মদ হজরত আলী। জনাব আলী এবং জনাব ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন, আগাছা দমনের ক্ষেত্রে আমাদের দেশের যে প্র্যাকটিসটা আমরা দেখলাম, মূলত আমরা এখনো আগের মতোই কাজ করছে, অর্থাৎ কৃষকরা নিজেরা হাত দিয়ে কাজ করছে, কিছুটা সময় এখন হার্বিসাইড ইউজ করা হচ্ছে। বিদেশে বেস্ট প্র্যাকটিসটা কি, সেখানে কীভাবে আগাছা দমন করা হয়? বিদেশে শতকরা 100% আগাছা দমন করা হয় কেমিক্যালের মাধ্যমে। এই বিদেশ বলতে কোন কোন দেশে? উন্নত বিশ্বে আপনি আমেরিকা, ইউরোপ, আচ্ছা। অস্ট্রেলিয়া, ওই সমস্ত দেশগুলিতে তাই করা হয়। এবং সেই সব দেশে এই আগাছানাশক বিভিন্ন ধরনের পাওয়া যায়। কতগুলি আগাছানাশক আছে ফসল বোনার আগে দিতে হয়, তাতে আগাছা গজাবে না। আর কতগুলি আগাছা আছে যে ফসলের সাথে গজায়, এবং সেই ক্ষেত্রে আগাছানাশক দিলে খালি ওই আগাছাই ধ্বংস করে, ফসলের কোনো ক্ষতি করে না। এই ধরনের বিভিন্ন দেওয়া হয়, তাতে ওইসব ওয়ার্ল্ডে এই মানুষের হাতে কোনো আগাছা দমন করে না, সম্পূর্ণই হারবিসাইডের মধ্যে দমন করা হয়। আদারওয়াইজ এত ফলন উৎপাদন কোনোমতেই সম্ভব হতো না। কিন্তু এর ফলে কি এটা কি একেবারেই পরিবেশ বান্ধব? কিন্তু আগাছারও তো এক ধরনের সুবিধা দিক আছে, কারণ আগাছাটাও যদি মাটির সাথে মিশানো হয় এক ধরনের জৈব সার হতে পারে। সেই জায়গা থেকে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আগাছা যখন ফসলের একসাথে জন্মায়, তখন আগাছা পরিমাণ এত বেশি থাকে, তাতে সেখানে ফসল আর পরিবেশ থাকে না, তাতে নষ্ট হয়ে যায়। সেই আগাছার রক্ষা করে অর্গানিক ম্যাটার করা বা মাটিতে মিশিয়ে দেওয়া, এই মাটির উর্বরতা বাড়ানো, এটা কোনো মতেই সম্ভব না আগাছা রক্ষা করে। সেই জন্য আগাছা দমনই করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব আলী। আপনার ফিরে আসবো। জনাব ইসলাম, আপনার কি মনে হয় যে আগাছা দমনের হার্বিসাইডটি কি একমাত্র ভালো পদ্ধতি হতে পারে, নাকি এর তো কিছু ভালো দিকও আছে? আগাছা দমনের জন্য হার্বিসাইড কেমিক্যাল এটা ব্যবহার হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশে ব্যবহার হয়ে আসছে। তবে আগাছা দমনের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা পানিতে দমন করতে পারি, যন্ত্র দিয়ে দমন করতে পারি, হাত দিয়ে দমন করতে পারি, তারপরে আমরা ট্রাক্টর চালায়া দিয়ে দমন করতে পারি, অনেকভাবে দমন করতে পারি আমরা, যেটা আমাদের দেশে এখন প্রচলিত হয়ে আসছে। তবে যেমন ধান ক্ষেতের আগাছা যদি আমরা দমন করতে যাই, তখন উইডার চালাতে হবে। আমরা উইডার যখন চালাই দেবো, তখন আগাছা উইডারের সাথে কি করবে, মাটির সাথে মিশিয়ে এটা যখন মিশা যাবে, তখন এটা জৈব সার হবে, অর্থাৎ মাটির জন্য আমার উপকার হবে। আমরা লাঙ্গল দিয়ে যখন চাষ করবো, টিলেজ দিয়ে আমরা দিব, চাষ করবো, তখন আগাছাটা করবে কি মাটির নিচে পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে সেখানে মাটির নিচে পড়বে কি আমাদের জৈব সার কাজ করে দেবে। এছাড়া আগাছা দমনের জন্য যে জিনিসটা আমি একটু বলি, যে আগাছা এমনি শক্তিশালী। একটা আম গাছে দেখবেন কি একটা ফল গাছে থাকে কত শক্তিশালী, আর আম গাছটা আস্তে আস্তে মরে যায়। আপনার বাড়িতে যে মেহমান যায়, আপনি তাকে কী পরিমাণ খাবার দেন, ওই মেহমান কিন্তু একজন আগাছা, পরগাছা, তার জন্য যত্ন বেশি করে অন্যরা কম খায়। এই জন্য আগাছাকে দমন করতে হবে তার অবস্থা বুঝে, যে অবস্থায় দমন করা সোজা, যে অবস্থায় দমন করে তাকে আঘাত করে দেয়, ওই অবস্থায় তাকে দমন করতে হবে। সেটা কেমিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা বায়বীয় হতে পারে, সেটা পানির সাহায্যে হতে পারে, লাঙ্গলের সাথে হতে পারে, অর্থাৎ তাকে দমন করতে হবে। দমন করতে হবে, তবে সুবিধাজনক অবস্থা নিতে হবে যেখানে এখন আমরা যে কেমিক্যাল ইউজ করছি, সেখানে প্রত্যেকটা কেমিক্যালের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে, এটা থাকবে, এটা নিয়ম। অর্থাৎ আগাছা কিন্তু একটা গাছ, আগাছা একটা গাছ, তো তাকে না মারতেছি। এখন আমি একটা প্রাণী,
আমি যে ওষুধটা আমি ব্যবহার করি সেই ওষুধটা যদি আমি ইঁদুর খেয়ে দিই, ইঁদুর মরে, ওইটার ডোজ যদি আমাকে বাড়ায় দেওয়া হয় আমিও মরবো। একটা গরুকে যদি সাপে কামড় দেয় মরে না, কারণ একটা পাকস্থলী, তার লাগে অনেক গুণ লাগে। ওই সাপটা যদি মানুষকে কামড় দেয় তাহলে কিন্তু সে মারা যায়। অর্থাৎ আগাছাকে আমরা যে ডোজে দিচ্ছি সেই ডোজে কিন্তু আগাছা মারা যাচ্ছে। ওই ডোজটা যদি একটু পরিবর্তন হয়ে যায় আমাদের ক্ষতি হতে পারে। তো মনে রাখতে হবে প্রত্যেকটা কেমিক্যালের কিছু না কিছু তার সাইড এফেক্ট আছে। তো আমাদের খারাপ চিন্তা দিক করে রয়েছে, হ্যাঁ। এটাকে ব্যবহার করতে হবে। ধন্যবাদ জানাই ইসলাম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন যে আমরা যে কথা বলছিলাম, আমরা যে পরিসংখ্যান দেখেছিলাম বাংলাদেশ উইড সায়েন্স সোসাইটি যেটা তথ্য, সেখানে ধানের কথা বলা হচ্ছিল। ধান ছাড়া বাংলাদেশে আর কোন কোন ফসলে আগাছা ফসল উৎপাদন বৃদ্ধির জন্য একটা বড় হুমকি দেখা যায়? আগাছানাশক এখন ধানে বেশি ব্যবহার হয়, তারপরে সুগার কেনে ব্যবহার করা হয়, সুগার কেনে আছে, টি গার্ডেনে ব্যবহার করা হয়। অন্যান্য ফসলের মধ্যে এখন যেসব ফসল আছে অনেক ফসলে এখন আগাছানাশক ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবং এই আগাছানাশকগুলো কৃষকরা নিশ্চয়ই বোঝেন যে যেটা ধানে সম্ভব সেটা অন্য ফসলেও একই ওষুধ হয় না। একই ফসলে একই আগাছা দুই ফসলের কাজ নাও হইতে পারে, নাও হতে পারে। কারণ সেখানে উইড থাকতে পারে বিভিন্ন ধরনের আগাছা থাকলে বিভিন্ন ধরনের আগাছানাশকও থাকে, ওইভাবে ব্যবহার করতে হয়। জনাব ইসলাম, কৃষকরা কি যথেষ্টভাবে ব্রিফ কিনা এই বিষয়ে? আগাছা দমন করার জন্য সেখানে কিছু আমরা চিন্তা ভাবনা করতে, কোনটা ব্রড লিভের জন্য, কোনটা লম্বা পাতার জন্য, কোনটা চিকন পাতার জন্য, এই যদি বিভিন্ন ধরনের সিলেক্ট নির্বাচিত আমাদেরকে হার্বিসাইড বা উইডিসাইড বা আমরা আগাছানাশক ব্যবহার করতে পারি। এটা চিন্তা করার পরে ওইটা ডোজ আবার ঠিকমতো দিতে হবে। যেমন 240 একটা আগাছানাশক, এটা যদি কম বেশি হয়ে যায়, বেশি হলে কি হবে, সে গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে। আমি আবার যদি কম হয়, যদি কিছুই হবে না। এটা খুব সিলেক্টিভ চিন্তা ভাবনা করে ডোজ ঠিক করে ব্যবহার করি। এটা যেমন সোজা, আবার তেমন কিন্তু অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। কৃষকরা কি তাদের এই পরামর্শগুলো সঠিকভাবে পেয়ে এই পরামর্শ, কৃষি সম্প্রসারণ বিভাগের কাজ হলো পরামর্শ দেওয়া, সম্ভবত বাংলাদেশের কৃষিকে জায়গায় তোলা। আচ্ছা, অর্থাৎ সবুজ বিপ্লবকে, অর্থাৎ মানুষের খাবার যোগানোর জন্য যে সার্ভিসটা কৃষি সম্প্রসারণ বিভাগ দিয়ে থাকে। বর্তমান সরকারের যে পলিসি, সরকারের পলিসিও তাই অধিক পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। এইভাবে কৃষি সম্প্রসারণ বিভাগ তার প্রশিক্ষণের মাধ্যমে, তার ভিজিটের মাধ্যমে, তার মনিটরিংয়ের মাধ্যমে, তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং চালিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও চালিয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ জনাব টি.এম. মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ জনাব হযরত আলী। ধন্যবাদ। সময় স্বল্পদিন আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।